একদিন সকালে যখন আমি গরুকে খাবার দিতে উঠলাম, তখন এমন কিছু দেখলাম যে লজ্জায় আমি জল হয়ে গেলাম। প্রায়ই গরুকে খাবার দিতে গেলে আমি এমন দৃশ্য দেখতাম। আমি দেখলাম আমার ভাইজা ভাবির সঙ্গে সেইসব করছেন। ভাইজা আর ভাবির মধ্যে ভালোবাসার পারস্পরিক বোঝাপড়ার একটা সুন্দর দৃশ্য ছিল। তাদেরকে দেখে এক মুহূর্তের জন্য আমার খুব ভালো লাগলো। ঠিক তখনই ভাবির চোখ আমার ওপর পড়ল। সে মুচকি হেসে ভাইয়ার থেকে আলাদা হয়ে গরুর দুধ দোহাতে চলে গেল আর ভাইজা ভাইয়ের দিকে চলে গেলেন। আমি ভাবলাম এই সময় তাদের ব্যক্তিগত মুহূর্তে একা ছেড়ে দেওয়া উচিত। তাই আমি বাড়ি ফিরে এলাম। মনে মনে ভাবতে লাগলাম, আমার স্বামী তো আমার কথা কখনো ভাবেনি, আর আমার ভাইয়া তো কত রোমান্টিক। আমি যেই বাড়ির দরজা পৌঁছে দরজা বন্ধ করতে গেলাম, ঠিক তখনই পেছন থেকে ভাইয়া এসে বলেন, কিরণ, তুমি খুব সুন্দর, কিন্তু তোমার স্বামীর কাছে তোমার জন্য সময় নেই। তুমি চাইলে আমি তোমার সব ইচ্ছে পূরণ করতে পারি। আমি বললাম, ভাইয়া, আপনি এসব কি বলছেন? এই বলে আমি দরজা বন্ধ করার চেষ্টা করলাম। তখন ভাইয়া দরজাটা ধরে ফেললেন। তারপর তিনি তার ইচ্ছে প্রকাশ করলেন, যেটা মেয়েদের জন্য সবচেয়ে কষ্টের। তার ইচ্ছে শুনে আমি অবাক হয়ে গেলাম। তারপর ভাইয়া দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলেন। আমি পুরোপুরি কাঁপছিলাম। ভাবছিলাম, কেউ দেখে ফেললে কি হবে। ভাইয়া বলেন, ভয় পাওয়ার দরকার নেই, সবাই খেতে গেছে আর তোমার ভাবি গরুর দুধ দোহাতে ব্যস্ত। মাত্র 5 মিনিটের ব্যাপার, কেউ আমাদের বিরক্ত করবে না। এই বলে ভাইয়া তার সেই ইচ্ছে পূরণ করলেন, যেটার জন্য মেয়েরা সহজে রাজি হয় না। নমস্কার বন্ধুরা, আমাদের আরেকটি আকর্ষণীয় গল্পে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি এই গল্পটা তোমাদের খুব ভালো লাগবে। আমার নাম কিমরন। আমার জন্য উত্তরপ্রদেশের একটি ছোট্ট গ্রামে একটি সাধারণ পরিবারে হয়েছিল। আমাদের পরিবারে আমার একটি বড় বোন আর একটি ভাই আছে। দুজনেরই বিয়ে হয়ে গেছে। এই গল্পটা সেই সময়ের যখন আমার বয়স ছিল 22 বছর। আমার বোনের বিয়ে 5 বছর আগে হয়ে গিয়েছিল, আর আমার বিয়ে হয়েছিল কিছুদিন আগে। আমি যখন মায়ের বাড়িতে এলাম, তখন বাড়ির পরিবেশ খুব গম্ভীর ছিল। আমার মা মাটিতে বসে কাঁদছিলেন। আমি মাকে জিজ্ঞেস করলাম, কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না। বাবা এক কোণে দাঁড়িয়েছিলেন, তার চোখে গভীর বিষণ্ণতা। তিনি আমাকে কাছে ডেকে ভারী গলায় বললেন, বেটি, তোমার দিদি আমাদের ছেলে এই দুনিয়া থেকে চলে গেছে। এটা শুনে আমার মনে হলো পায়ের তলার মাটি সরে গেছে। আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। আমার দিদির একটা মেয়ে ছিল, যে বিয়ের 1 বছর পর জন্মেছিল। আমরা সবাই দিদির শ্বশুর বাড়ি গেলাম। সেখানে তার শেষকৃত্য সম্পন্ন হলো। ধীরে ধীরে জীবন আবার স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করলো। দিদির মৃত্যুর 2 মাস পর আমার জিজা তার মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে এলেন। তখন আমি বাড়িতে ছিলাম। জিজার পরিবারে কি আলোচনা হয়েছিল আমি জানতাম না। মা আমাকে একটা ঘরে নিয়ে গেলেন। তার মুখে গাম্ভীর্য ছিল। তিনি আস্তে বলেন, বেটি, আমার কথা মন দিয়ে শোন। তোমার দিদি আর আমাদের মধ্যে নেই। তার ছোট্ট মেয়েটা দেখাশোনা করার মতো এখন কেউ নেই। তোমার জিজা দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন। আমরা ভেবেছি তুমি সেই মানুষ যে এই মেয়েটার জীবন সামলাতে পারবে। এটা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা, কীভাবে? মা গভীর নিঃশ্বাস নিয়ে বলেন, বেটি, তোকে এই মেয়েটাকে রাখতে হবে। এটা খুব কঠিন সিদ্ধান্ত, কিন্তু এটাই ছিল একমাত্র উপায়। তুই না করিস না, আমি তোর সামনে হাত জোড় করছি। মায়ের চোখে জল ছিল। তাকে দেখে আমার মন গলে গেল। আমি চোখের জল আটকায় বললাম, ঠিক আছে মা, তুমি যা বলবে আমি তাই করব। মা আমাকে জড়িয়ে ধরে বললেন, তুই আমার কথা মেনে আমার বুকটা একটা বটভার নামিয়ে দিয়েছিস। তারপর মা অন্য ঘরে চলে গেলেন। দিদির মৃত্যুর 6 মাস পর আমি সেই মেয়েটার দেখাশোনা করলাম। আমার স্বপ্ন আর ইচ্ছে ত্যাগ হয়েছিল। অভিষেক আমার স্বামী।
এই মেয়েটাকে মেনে নেবে কিনা আমার মনে সবসময় এই ভয় ছিল। তাই আমার ভাইয়াও আমার সঙ্গে এলো। আমি যখন শ্বশুরবাড়ি পৌঁছলাম সব কিছু নতুন আর অচেনা লাগছিল। রাতে আমার শাশুড়ি আমাকে বাড়ির একটা ছোট্ট ঘরে বসালেন। সেখানকার পরিবেশ আমার কাছে একটু অদ্ভুত লাগছিল। বিছানা মাটিতে পাতা ছিল, বাড়িটাও সাধারণ মাটির। আমি মাটিতে পাতা বিছানায় বসে আমার আগামী জীবন নিয়ে ভাবতে লাগলাম। কিছুক্ষণ পর ঘরের দরজা খুলল। অভিষেক এলেন, দরজা বন্ধ করে আমার কাছে এসে বসলেন। আমি ভেতরে ভেতরে ঘাবড়ে গিয়েছিলাম। হৃৎপিণ্ডের ধড়ফড়ানি বেড়ে গিয়েছিল। অভিষেক শান্ত গলায় বললেন, কিরণ, তুমি এখানে এসে গেছো। এটা আমাদের সম্পর্কের নতুন শুরু। আমি জানি এসব তোমার জন্য সহজ নয়, কিন্তু আমাদের এটা সামলাতে হবে। তার কথা শুনে আমার ঘাবড়ানি একটু কমলো, কিন্তু মনে প্রশ্নের ঝড় উঠল। আমি চুপচাপ তার কথা শুনতে লাগলাম। তিনি আমাকে আরাম করতে বললেন সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। তার এই ব্যবহারে আমি একটু অস্বস্তি বোধ করলাম। অভিষেক বিছানায় শুয়ে পড়লেন। আমি আমার ঘবড়ানি থেকে বেরোতে চেষ্টা করেছিলাম। ঘরের পরিবেশ ভারী আর উত্তেজনাপূর্ণ ছিল। অভিষেক আমার দিকে তাকিয়ে বললেন, কিরণ, আমি জানি এসব তোমার জন্য নতুন আর কঠিন, কিন্তু আমাদের দুজনকে মিলে এই সম্পর্কটাকে এগিয়ে নিতে হবে। তার কথা শুনে আমার মনে নানা রকম ভাবনা প্রশ্ন জেগে উঠল। বিয়ের পরের জীবন নিয়ে আমি আমার বান্ধবীর কাছে অনেক কথা শুনেছিলাম, কিন্তু আমার সামনের অভিজ্ঞতা সেসব থেকে আলাদা আর কঠিন লাগছিল। অভিষেক আমার হাত ধরে আমাকে ভরসা দেওয়ার চেষ্টা করলেন। ঘরে জ্বলন্ত লণ্ঠনের মৃদু আলো পরিবেশকে শান্ত আর গম্ভীর করে তুলছিল। আমি আমার ঘবড়ানি কমানোর চেষ্টা করতে লাগলাম। অভিষেক বললেন, এটা আমাদের সম্পর্কের নতুন শুরু। আমি চাই আমরা দুজনে এটাকে সঠিক পথে নিয়ে যাই। তার কথায় গাম্ভীর্য আর আরাম মমতা ছিল, যা আমাকে একটু স্বস্তি দিল। আমি চোখ বন্ধ করে মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম, এই নতুন সম্পর্ক যেন আমাদের জীবনে সুখ নিয়ে আসে। অভিষেক আমার কাছে বসে বললেন, কিরণ, আমি জানি আমাদের জন্য এই সম্পর্কটা একদম নতুন। এটাকে বুঝতে সময় লাগবে, কিন্তু আমি চাই আমরা দুজনে এই সম্পর্ক নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করি। তার কথা শুনে আমি একটু দ্বিধায় পড়লাম, কিন্তু তার এমন কথা কিছু ছিল যা আমাকে শান্ত করলো। আমি পুরো সময় ঘাবড়ে গিয়েছিলাম, মনে অনেক প্রশ্ন আর দ্বিধা। রাতের পরিবেশ আমার জন্য নতুন আর চ্যালেঞ্জিং ছিল। আমি মানসিক আর শারীরিকভাবে ক্লান্ত ছিলাম। সকালে উঠে মনে একটা অদ্ভুত অস্থিরতা ছিল। গত রাতের জটিলতায় আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম, কিন্তু নিজেকে সামলানোর চেষ্টা করলাম। আমি বুঝলাম এই নতুন জীবন বোঝা আর মানিয়ে নিতে সময় লাগবে। আমি অভিষেকের সঙ্গে আমার সম্পর্ক ভালো করার চেষ্টা আর বোঝার দিকে এগোনোর সিদ্ধান্ত নিলাম। সকালে আমার শাশুড়ি আমাকে জাগালেন। রাতের ঘটনার পর আমার মন খুব ভারী ছিল। আমি ভাবতে লাগলাম, কাশ আমি মায়ের এই মেয়েটার জন্য না করে দিতাম, কিন্তু ভাগ্যকে কে ঠেকাতে পারে। এখন এটাই আমার জীবন। ধীরে ধীরে আমি আমার ভাগ্যের সঙ্গে মানিয়ে নিতে শুরু করলাম। আমার জীবন যেন একটা মেশিনের মতো হয়ে গেল। সারাদিন বাড়ির কাজে ব্যস্ত থাকতাম আর রাতে আমার সম্পর্কের ভার বোধ করতাম। ধীরে ধীরে আমি পরিস্থিতি আরও শিখে গেলাম। শ্বশুরবাড়ির সব মহিলাদের সঙ্গে আমার পরিচয় হতে লাগলো। তারা তাদের স্বামীদের সঙ্গে তাদের অভিজ্ঞতা আর খুশির কথা ভাগ করত। তাদের কথা শুনে আমার মন বিষণ্ণ হয়ে যেত, কিন্তু আমি কখনো কারো সঙ্গে আমার মনের কথা বলিনি। আমি আমার জীবনের দুঃখগুলো নিজের মধ্যে লুকিয়ে রেখে চুপচাপ সব সহজ করতাম। আমাদের পরিবেশ খুব সাধারণ ছিল। অভিষেক না বেশি পড়াশোনা করেছিলেন, না কোনো চাকরি করতেন। এই জন্য বাড়ির আর্থিক অবস্থাও ভালো ছিল না। দিন যেতে লাগলো। আমি নিজেকে পরিস্থিতির সঙ্গে সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম। আমার মধ্যে এই বিশ্বাস ছিল যে প্রতিটা পরিস্থিতির মোকাবেলা ধৈর্য আর বুদ্ধি দিয়ে করতে হবে। আমাদের পরিবারের সবচেয়ে বেশি পড়াশোনা করা মানুষ ছিলেন আমার ভাইয়া মনোজ।
তিনি একটা সরকারি স্কুলের শিক্ষক ছিলেন। তিনি ভাগে ভাগে যে জমি এসেছিল আমি তার দেখাশোনা করতাম, যদিও তিনি তার পরিবারের সঙ্গে আলাদা থাকতে শুরু করেছিলেন। অভিষেকের জমি এত কম ছিল যে তার উপর ভরসা করে বাড়ির খরচ চালানো কঠিন হয়ে পড়েছিল। সময় যেতে লাগলো, কিন্তু আমাদের অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। আমার বিয়ের 5 বছর হয়ে গেছে, আমার বয়স এখন 28। আমাদের নিজের কোনো সন্তানও নেই। সত্যি বলতে আমি সন্তানও চাইতাম না। দিদির মেয়ে সঞ্জনা, যে এখন 12 বছরের হয়ে গেছে, তাকে সামলানোই আমাদের জন্য সবচেয়ে বড় দায়িত্ব ছিল। সঞ্জনা আমাকে মা বলে ডাকতো, আমিও তাকে আমার মেয়ের মতো ভালোবাসতাম। সঞ্জনা এখন কিশোরী বয়সে পৌঁছে গেছে, তার ব্যক্তিত্ব আর বোধ শক্তি বাড়ছিল। সে জানতো আমি তার আসল মা নই, কিন্তু সে আমাকেই মায়ের মতো মেনে নিয়েছিল। আমাদের মধ্যে এই বাড়ির সম্পর্কটা একটা অমূল্য বন্ধন হয়ে উঠেছিল। বাড়ির অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল, আয়ের উৎস সীমিত ছিল আর খরচ বাড়ছিল। একদিন সকালে যখন আমি গরুকে খাবার দিতে উঠলাম, তখন এমন কিছু দেখলাম যা আমি চমকে দিল। আমি দেখলাম আমার ভাইয়া আর তার স্ত্রী হাসিমজা করে কথা বলছেন। তাদের মধ্যে স্নেহ আর পারস্পরিক বোঝাপড়া দেখে এক মুহূর্তের জন্য আমার খুব ভালো লাগলো। মনে হলো কঠিন পরিস্থিতিতেও সম্পর্কে মাধুর্য আর সহযোগিতা রাখা কতটা জরুরি। তারা আমাকে দেখতে পেয়ে ভাবি একটু মুচকি এসে ভাইয়ার থেকে আলাদা হয়ে গরুর দুধ দোহাতে গেলেন, আর ভাইয়া বাইরের দিকে চলে গেলেন। আমি ভাবলাম এই সময় তাদের ব্যক্তিগত মুহূর্তে একা ছাড় দেওয়া উচিত, তাই আমি বাড়ি ফিরে গেলাম। দরজায় পৌঁছে ভাইয়া ছিলাম, ঠিক তখনই পেছন থেকে ভাইয়া এসে পড়লেন। তার উপস্থিতি আমাকে একটু চমকে দিল। আমি তৎক্ষণাৎ জিজ্ঞেস করলাম, ভাইয়া কোনো কাজ ছিল? ভাইয়া মুচকি হেসে বললেন, না, শুধু তোমার মুখে একটা অদ্ভুত ভাব দেখে ভাবলাম তুমি কি ঠিক আছো কি না। তার কথায় আমার একটা হালকা ঠাট্টার সুর ছিল। আমি সেটা উপেক্ষা করে বললাম, সব ঠিক আছে ভাইয়া। এরপর তিনি কিছুক্ষণ দাঁড়ালেন, তারপর হেসে চলে গেলেন। যদিও আমি ভাইয়ার আচরণে অস্বস্তি বোধ করছিলাম। তিনি যেই আমার কাছ থেকে আসার চেষ্টা করলেন, আমি নিজেকে সামলে দ্বিধাগলায় বললাম, ভাইয়া আপনি যা করছেন সেটা ঠিক নয়, আমাকে একা ছেড়ে দিন। তিনি আমার কথা উপেক্ষা করে আমাকে আটকানোর চেষ্টা করলেন। আমার সাহস ভাঙল না। আমি দ্রুত হাত ছাড়িয়ে আমার ঘরের দিকে পৌঁছে গেলাম। দরজার কাছে পৌঁছে বন্ধ করার চেষ্টা করলাম, কিন্তু ভাইয়া জোরে জোরে ধাক্কা বেঁধে ভিতরে ঢুকে পড়লেন। তখন আমি বুঝতে পারছিলাম না আমি কি করব, কিন্তু সাহস সঞ্চয় করে দৃঢ়ভাবে বললাম, ভাইয়া এটা ঠিক না, আপনার আচরণে আমি খুব অস্বস্তি বোধ করছি, এখন থেকে আপনি চলে যান। তার মুখে একটা মুহূর্তের জন্য চিন্তার ভাব ফুটল। তার বললেন, আমাকে মাফ করো, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। এরপর তিনি তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ভাবলাম এবার থেকে আরও সতর্ক থাকতে হবে। সেই দিনের পর আমি ভাইয়ার সঙ্গে একটু দূরত্ব বজায় রাখলাম। বাড়ির সবার সঙ্গে বেশি সময় কাটাতে লাগলাম, যাতে এমন পরিস্থিতি আর না আসে। আমি দৃঢ়ভাবে বললাম, আপনি যদি আমার সম্মান চান তাহলে এখনই এখান থেকে চলে যান, না নিলে আমি সব কিছু পরিবারের কাছে বলে দেব। কিন্তু আমার কথা ভাইয়ার কোনো ভ্রুক্ষেপই হলো না। তিনি হেসে বললেন, তুমি যা চাও তা করতে পারো, আমার কিছু যায় আসে না। কিন্তু তুমি জানো কিরণ, তুমি খুব সুন্দর। যেদিন থেকে তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকে আমি তোমার প্রতি আকৃষ্ট। আমি এটা শুনে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলাম। আমার মনে নানা চিন্তা ঘুরতে লাগলো। আমার স্বামী কখনো আমার প্রশংসা করেনি, আমার ভাবনাগুলো বোঝার চেষ্টাও করেনি। ভাইয়ার কথা আমাকে অস্বস্তিতে ফেলেছিল। আমি নিজেকে সামলানোর চেষ্টা করছিলাম। আমি তাকে থামিয়ে বললাম, আমাকে ছেড়ে দিন, আমরা কোনো দিন এসব নিয়ে কথা বলবো। আমার কথা ভাইয়া একটু চুপ হলেন, কিন্তু তবু থামলেন না। বললেন, ঠিক আছে, আমি আবার তোমার জন্য অপেক্ষা করব। সেই মুহূর্তে আমি নিজেকে পুরোপুরি সামলানোর চেষ্টা করেছিলাম। আমার পুরো চেষ্টা ছিল
এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা আর নিজেকে নিরাপদ রাখা। আমি কিছু না বলে ঘরে চলে গেলাম। কিছুক্ষণ পর ভাইয়া এসে বাড়ির পেছনের দিক দিয়ে যাওয়ার মন করলাম, কিন্তু তৎক্ষণে ভাইয়া চলে গিয়েছিলেন। আমি ফিরে এসে নাস্তা তৈরি করতে লাগলাম। সঞ্জনাকে স্কুলে পাঠিয়ে দিলাম, কিন্তু আমার মন কোথাও ঠিক ছিল না। ভাইয়ার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বারবার মনে আসছিল। দুপুরের কাছে আসার সঙ্গে সঙ্গে আমার অস্থিরতা বাড়ছিল। আমার মনে আছে ঘড়িতে দেখলাম 12টা বাজতে আর মাত্র কয়েক মিনিট বাকি। ঠিক তখনই আমার শাশুড়ি ঘরে এলেন, বললেন, বউ, আমরা খেতে যাচ্ছি, তুমি দরজা বন্ধ করে নিও। আমি উঠে বাইরে এলাম। শ্বশুর শাশুড়ি খেতে গেলে দরজা ভেতর থেকে বন্ধ করলাম। তারপর আবার ঘরে ফিরে গেলাম। বাড়ির আনাচে কানাচে থেকে একটা দেয়াল ছিল, যেটা এখান থেকে 7 ফুট উঁচু হয়ে গেছে। আমার কোনো ধারণাই ছিল না আমি সেখানে না গেলে কি হতো। আমি ঘরে একা বসেছিলাম, নিজেকে দোষ দিচ্ছিলাম, ভাবছিলাম আমি শ্বশুর শাশুড়ির সঙ্গে যদি খেতে যেতাম। ঠিক তখনই যেটার ভয় ছিল সেটাই হলো। ভাইয়া দরজা এসে জোরে জোরে খটখটাতে লাগলেন, বললেন, তাড়াতাড়ি করো, আমাকেও খেতে হবে। বাচ্চা বাইরে খেলছে। খুঁজতে খুঁজতে এদিকে না এসে পড়ে। আমি গেটের কাছে দাঁড়িয়েছিলাম, বুঝতে পারছিলাম না এখন কি করব। আবার তার গলা শোনা গেল, কি করছো, তাড়াতাড়ি করো। তার কথায় আমার ঘাবড়ানি আরও বেড়ে গেল। আমার ভয় হচ্ছিল কেউ এসে পড়লে কি হবে। ভয়ে ভয়ে আমি ঘরের দিকে এগোলাম। মূল দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। দরজা খুলতেই ভাইয়া দ্রুত ভেতরে ঢুকে পড়লেন। চাটাইয়ের উপর গিয়ে শুয়ে পড়লেন। বললেন, দেখো, তাড়াতাড়ি না হলে কেউ এসে পড়বে। তার কথা শুনে আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। আমি ঘরে গিয়ে দরজা ভেতর দিকে বন্ধ করলাম, তালা লাগিয়ে দিলাম। ঘুরতেই হঠাৎ ভাইয়া আমাকে জোর করে ধরে ফেললেন। চাটাই থেকে উঠতে বললে লাগলেন, দেখো কিরণ, তুমি এটা কি করলে? যখনই তোমার কথা ভাবি এমন কিছু হয়। এখন তাড়াতাড়ি আমার ঘাবড়ানি শান্ত করো। আমি না চাইতেও সব কিছু করতে বাধ্য হলাম। সব শান্ত হয়ে গেল। তারপর তিনি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় বললেন, আজ রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে, আমি বাড়ির পেছনে তোমার জন্য অপেক্ষা করব। আমি ঘরে গিয়ে শুয়ে রইলাম। দেয়ালের দিকে তাকিয়ে অনেকক্ষণ ওই অবস্থাতেই পড়ে রইলাম। তারপর ধীরে চাটাই থেকে উঠে বাথরুমে গেলাম। এখন আমার মনে হচ্ছিল আমার জীবনে যেন নতুন কিছু এসে গেছে। আমার মনে হতে লাগলো আমার জীবনের শূন্যতা এখন পূর্ণ হয়ে গেছে। আমি যেন নতুন একটা উদ্দেশ্য পেয়ে গেছি। ফিরে এসে আমি রান্নাঘরে গিয়ে দুপুরের খাবার তৈরি করতে শুরু করলাম, কারণ সঞ্জনাও স্কুল থেকে ফিরতে চলছিল। খাবার তৈরি করে আমি ঘরে এসে চারপায়ে শুয়ে পড়লাম। মনে মনে সব ঘটনা আবার ঘুরতে লাগলো। আমি বুঝলাম আমার জীবনে এখন একটা নতুন পরিবর্তন এসে গেছে। আমার মনে হলো এখন আর আমি পুরনো চিন্তা থেকে দূরে থাকা উচিত না। আমি আবার সেই পুরনো অনুভূতি ফিরে পেতে চাইলাম। এইসব ভাবনায় ডুবেছিলাম। হঠাৎ দরজায় খটখট শব্দ হলো। আমি তাড়াতাড়ি দরজা খুললাম। দেখলাম সঞ্জনা স্কুল থেকে ফিরে এসেছে। সে দ্রুত ভেতরে ঢুকে পড়ল। মা, খুব গরম, তাড়াতাড়ি পানি দাও, খুব তেষ্টা পেয়েছে। সঞ্জনা দ্রুত ঘর থেকে চলে গেল। আমি তাকে দেখতে থাকলাম। এখন সঞ্জনার গাল গরমে লাল হয়ে গিয়েছিল। আমি রান্নাঘরে গিয়ে এক গ্লাস পানি নিয়ে তার কাছে গেলাম। পানি দিতে দিতে তাকে দেখতে লাগলাম। এখন তার মাসুমিত, তার আকর্ষণ দেখা যাচ্ছিল। তাকে দেখে আমার খুব ভালো লাগছিল। কিন্তু সে আমাকে দেখে বলল, কি দেখছো মা? আমি বললাম, কিচ্ছু না, তুই তাড়াতাড়ি ইউনিফর্ম বদলে নে, আমি তোর জন্য খাবার লাগিয়ে দিচ্ছি। এরপর আমি রান্নাঘরে গিয়ে সঞ্জনার জন্য খাবার পরিবেশন করতে লাগলাম। ঠিক তখনই আবার দরজায় খটখট শব্দ। আমি সঞ্জনাকে দরজা খুলতে বললাম। সে গিয়ে দরজা খুলল। আমার সঙ্গে শ্বশুরও ক্ষেত থেকে ফিরে এসেছিলেন। আমি সবার জন্য খাবার বার করলাম।
আমরা সবাই মিলে দুপুরের খাবার খেলাম। খাওয়ার পর সবাই নিজের নিজের ঘরে বিশ্রাম করতে গেলাম। সঞ্জনা আর আমি একই ঘরে ঘুমাতাম। অভিষেক যখন বাড়িতে থাকতেন তখন সঞ্জনা তার দাদির কাছে ঘুমাতো, কিন্তু যখন থেকে অভিষেক মুম্বাই গেছেন তখন সে সঞ্জনা আমার কাছেই ঘুমায়। সে আমার কাছে এসে চার পায়ে শুয়ে পড়ল। আমি তার চুলে হাত বুলিয়ে দিতে লাগলাম। যখন ঘুমিয়ে পড়লাম জানি না, বিকেল 4টে নাগাদ শাশুড়ি আমাকে জাগালেন। তিনি আবার খেতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। আমি উঠে সবার জন্য চা বানাতে লাগলাম। চা নিয়ে শ্বশুর শাশুড়ির কাছেও গেলাম। শাশুড়ি আমাকে বললেন, বেটি তোমার ভাইঝিকেও চা দিয়ে এসো। আমি তার বউ তো মায়ের বাড়ি চলে গেছে, জানি না সে কিছু খেয়েছে কিনা। আমি বললাম, মা তো শেষ হয়ে গেছে। শাশুড়ি বললেন, তাতে কি হয়েছে বেটি, চা খেয়ে আবার বানিয়ে। আমি বললাম, ঠিক আছে মা। শ্বশুর শাশুড়ি যখন খেতে গেলেন সঞ্জনাও তাদের সঙ্গে চলে গেল। আমি তাকে অনেক আটকানোর চেষ্টা করলাম, কিন্তু সে তাদের সঙ্গে যাওয়ার জেদ করল। সবাই চলে যাওয়ার পর আমি আবার ভাবতে লাগলাম আমি কি করব। যদি চা নিয়ে যাই তাহলে ভাইজা আমি সব ইচ্ছে করে তার কাছে যাচ্ছি। তারপর ভাবলাম গেটের বাইরে দিয়ে দেব। এই ভেবে আমি রান্নাঘরের দিকে যাচ্ছিলাম। ঠিক তখনই গেটে কেউ খটখট করলো। জানতাম না বাইরে ভাইয়া থাকতে পারেন। গেট খুলে আমার হৃৎপিণ্ডের ধরফরানি বেড়ে গেল। সত্যি ভাইয়া দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, মা বলে গেছেন আমি গিয়ে চা খেয়ে আসি, এমন সুযোগ আমি কিভাবে ছাড়ি। তিনি কিছু না বলে বাড়ির ভিতরে ঢুকে পড়লেন। আমি গেটে ভয়ে ভয়ে দাঁড়িয়ে তাকে দেখছিলাম। বুঝতে পারছিলাম না এখন কি করব। তিনি বললেন, এখানে কি দাঁড়িয়ে থাকবে না কিছু করবে? আসতে হবে না। যে কাজের জন্য তোমাকে রাতে ডেকেছিলাম সেটা আমি এখনই করতে যাব। রাতে সুযোগ পাবো কিনা জানি না। এই বলে তিনি আমার কানে আস্তে করে একটা কথা বললেন। সেটা শুনে আমার হুঁশ উড়ে গেল। আমি পুরো চেষ্টা করছিলাম এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা আর নিজেকে নিরাপদ রাখা। আমি কিছু না বলে ঘরে চলে গেলাম। বাইরে এসে বাড়ির পেছনের দিকে যাওয়ার মন করলো, কিন্তু তৎক্ষণে ভাইয়া চলে গিয়েছিলেন। আমি ফিরে এসে নাস্তা তৈরি করতে লাগলাম। সঞ্জনাকে স্কুলে পাঠিয়ে দিলাম, কিন্তু আমার মন কোথাও ঠিক ছিল না। ভাইয়ার সঙ্গে ঘটে যাওয়ার ঘটনা বারবার মনে আসছিল। দুপুরের কাছে আসার সঙ্গে সঙ্গে আমার অস্থিরতাও বাড়ছিল। আমার মনে আছে বাঁচতে আর কয়েক মিনিট বাকি। ঠিক তখনই আমার শাশুড়ি ঘরে এলেন। বললেন, বউ আমরা খেতে যাচ্ছি, তুমি দরজা বন্ধ করে নিও। আমি উঠে বাইরে গেলাম। শ্বশুর শাশুড়ি খেতে গেলে ভেতর থেকে দরজা বন্ধ করলাম। তারপর আবার ঘরে ফিরে গেলাম। বাড়ির আঙ্গিনা আগে থেকে একটা দেয়াল ছিল, যেটা এখন 7 ফুট উঁচু হয়ে গেছে। আমার কোনো ধারণা ছিল না আমি সেখানে গেলে কি হতো। আমি ঘরে, ভাইয়া ঘরে এসেছিলেন। নিজেকে দোষ দিচ্ছিলাম। ভাবছিলাম কাশ শ্বশুর শাশুড়ির সঙ্গে খেতে গেলে যেতাম। ঠিক তখনই যেটার ভয় ছিল সেটাই হলো। ভাইয়া দরজা এসে জোরে জোরে খটখটাতে লাগলেন। বললেন, তাড়াতাড়ি করো, আমাকে খেতে যেতে হবে। বাচ্চারা বাইরে খেলছে। খুঁজতে খুঁজতে এদিকে যদি না এসে পড়ে। আমি গেটের বাইরে দাঁড়িয়েছিলাম, বুঝতে পারছিলাম না এখন কি করব। আবার তার গলাও শোনা গেল, কি করছো, তাড়াতাড়ি করো। তার কথায় আমার ঘাবড়ানি আরও বেড়ে গেল। আমার ভয় হচ্ছিল কেউ এসে পড়লে কি হবে। ভয়ে ভয়ে আমি ঘরের দিকে এগোলাম। মূল দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। দরজা খুলতে ভাইয়া দ্রুত ভেতরে ঢুকে পড়লেন। চাটাইয়ের উপর গিয়ে শুয়ে পড়লেন। বললেন, দেখো তাড়াতাড়ি করো, নইলে কেউ এসে পড়বে। তার কথা শুনে আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। আমি ঘরে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ করলাম, তালা লাগিয়ে দিলাম। ঘুরতেই হঠাৎ ভাইয়া আমাকে জোর করে ধরে ফেললেন। চাটা থেকে উঠে বলতে লাগলেন, দেখো কিরণ, তুমি এটা কি করলে? যখনই তোমার কথা ভাবি এমন কিছু হয়। এখন তাড়াতাড়ি আমার ঘাবড়ানি শান্ত করব, নইলে আমি সব কিছু করতে বাধ্য হব। সব শান্ত হয়ে গেল। তারপর তিনি তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় বললেন, আজ রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে আমি বাড়ির পেছনে তোমার জন্য অপেক্ষা করব। আমি ঘরে গিয়ে শুয়ে রইলাম।
দেয়ালের দিকে তাকিয়ে অনেকক্ষণ ওই অবস্থায় পড়ে রইলাম। তারপর ধীরে চাটাই থেকে উঠে বাথরুমে গেলাম। এখন আমার মনে হচ্ছিল আমার জীবনে যেন নতুন কিছু এসে গেছে। আমার মনে হতে লাগলো আমার জীবনের শূন্যতা এখন পূর্ণ হয়ে গেছে। আমি যেন একটা নতুন উদ্দেশ্য পেয়ে গেছি। ফিরে এসে আমি রান্নাঘরে গিয়ে দুপুরের খাবার তৈরি করতে শুরু করলাম, কারণ সঞ্জনাও স্কুল থেকে ফিরতে চলছিল। খাবার তৈরি করে আমি ঘরে এসে চারপাইয়ে শুয়ে পড়লাম। মনে মনে সব ঘটনা আবার ঘুরতে লাগলো। আমি বুঝলাম আমার জীবনে এখন একটা নতুন পরিবেশ এসেছে। আমার মনে হলো এখন আমার আর আগের পুরনো চিন্তা থেকে দূরে থাকা উচিত না। আমি আবার সেই পুরনো অনুভূতি ফিরে পেতে চাইলাম। এইসব ভাবনা ডুবেছিলাম। হঠাৎ দরজায় খটখট শব্দ হলো। আমি তাড়াতাড়ি দরজা খুললাম। দেখলাম সঞ্জনা স্কুল থেকে ফিরে এসেছে। সে দ্রুত ভিতরে ঢুকে পড়ল। মা, খুব গরম, তাড়াতাড়ি পানি দাও, খুব পিপাসা পেয়েছে। সঞ্জনা দ্রুত তার ঘরে চলে গেল। আমি তাকে দেখতে থাকলাম। এখন সঞ্জনা বড় হয়ে গেছে। গরমে তার গাল লাল হয়ে গিয়েছিল। আমি রান্নাঘরে গিয়ে এক গ্লাস পানি নিয়ে তার কাছে গেলাম। পানি দিতে দিতে তাকে দেখতে লাগলাম। এখন তার মাসুমিয়ত আর আকর্ষণ তাকে দেখে আমার খুব ভালো লাগলো। কিন্তু সে আমাকে দেখে বলল, কি দেখছো মা? আমি বললাম, কিছু না, তুই তাড়াতাড়ি ইউনিফর্ম বদলে নে, আমি তোর জন্য খাবার লাগিয়ে দিচ্ছি। এরপর আমি রান্নাঘরে গিয়ে সঞ্জনার জন্য খাবার পরিবেশন করতে লাগলাম। ঠিক তখনই আবার দরজায় শব্দ হলো। আমি সঞ্জনাকে দরজা খুলতে বললাম। সে গিয়ে দরজা খুলল। আমার সঙ্গে শ্বশুরও ক্ষেত থেকে ফিরে এসেছিলেন। আমি সবার জন্য খাবার বার করলাম। আমরা সবাই মিলে দুপুরের খাবার খেলাম। খাবার খাওয়ার পর নিজের ঘরে বিশ্রাম করতে গেলাম। সঞ্জনা আর আমি একই ঘরে ঘুমাতাম। অভিষেক যখন বাড়িতে থাকতেন তখন সঞ্জনা তার দাদির কাছে ঘুমাতেন, কিন্তু যখন অভিষেক চলে গেছেন তখন থেকে সঞ্জনা আমার কাছে ঘুমায়। সে আমার কাছে এসে চার পায়ে শুয়ে পড়ল। আমি তার চুলে হাত বুলিয়ে দিতে শুরু করতে লাগলাম। কখন ঘুমিয়ে পড়লাম আমি জানি না। বিকেল 4টা নাগাদ শাশুড়ি আমাকে জাগালেন। তিনি আবার খেতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। আমি উঠে চা সব বানানোর জন্য বানাতে লাগলাম। চা নিয়ে শ্বশুর শাশুড়ির কাছে গেলাম। শাশুড়ি আমাকে বললেন, বেটি, তোমার ভাইজিকেও চা দিয়ে এসো, তার বউ তো মায়ের বাড়ি গেছে, জানি না সে কিছু খেয়েছে কিনা। আমি বললাম, মা, চা তো শেষ হয়ে গেছে। শাশুড়ি বললেন, তাতে কি হয়েছে বেটি, চা খেয়ে আবার বানিয়ে দিও। আমি বললাম, ঠিক আছে মা। শাশুড়ি শ্বশুরি যখন খেতে গেলেন সঞ্জনা আমার সঙ্গে চলে গেলেন। আমি তাকে আটকানোর অনেক চেষ্টা করছিলাম, কিন্তু সে তাদের সঙ্গে যাওয়ার জেদ করলো। সবাই চলে যাওয়ার পর আমি আবার ভাবতে লাগলাম, এখন আমি কি করব। যদি চা নিয়ে যাই তাহলে ভাইজা ভাববেন আমি ইচ্ছে করে তার কাছে যাচ্ছি। তারপর ভাবলাম চা গেটের বাইরে দিয়ে দেব। এই ভেবে আমি রান্নাঘরের দিকে যাচ্ছিলাম। ঠিক তখনই গেটে কেউ খটখট শব্দ করলো। আমি জানতাম না বাইরে ভাইয়া থাকতে পারেন। গেট খুলতেই আমার হৃৎপিণ্ড ধরফরানি ফেরে গেল। সত্যি বাইরে ভাইয়া দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, মা চলে গেছে, আমি চেয়ে চা খেয়ে আসি। এমন সুযোগ আমি কিভাবে ছাড়ি। তিনি কিছু না বলে বাড়ির ভিতরে ঢুকে পড়লেন। আমি গেটে ভয়ে ভয়ে দাঁড়িয়ে তাকে দেখছিলাম। বুঝতে পারছিলাম না এখন কি করব। তিনি বললেন, এখন কি দাঁড়িয়ে থাকবে নাকি না কিছু করবে। কিছুক্ষণ পর বললেন, এখন তোমাকে রাতে আসতে হবে না। যে কাজের জন্য তোমাকে রাতে ডাকছিলাম সেটা আমি এখনই সেরে নেব। রাতে সুযোগ পাবো কিনা জানি না। এই বলে তিনি আমার কানে আস্তে আস্তে একটা কথা বলেন। সেটি শুনে আমার হুঁশ উড়ে গেল। আজ ভাইয়া তার সেই ইচ্ছে পূরণ করতে চাচ্ছিলেন, যেটা মেয়েদের জন্য সবচেয়ে বেশি কষ্টের, যেটার জন্য মেয়েরা সহজে রাজি হয় না। আমি ভাইয়াকে স্পষ্টভাবে না করে দিলাম, কিন্তু তিনি মানলেন না। বলতে লাগলেন, যেদিন থেকে তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকে আমার মনে এই ইচ্ছে জেগেছে। আজ সুযোগ পেয়েছি, এটা আজ ছাড়া করতে চাই না। ভাইয়ার জেদের কাছে আমার কোনো কথাই খাটলো না। কিছুক্ষণের জন্য ঘরে যেন একটা ঝড় উঠল। তারপর সব কিছু স্বাভাবিক হয়ে গেল। ভাইয়া যখন বাইরে যাওয়ার জন্য উঠলেন আমি গেট খুললাম, তিনি বেরিয়ে গেলেন। শুয়ে পড়লাম। আজ আমি পুরোপুরি তৃপ্ত ছিলাম। আমার সব ইচ্ছে পূর্ণ হয়ে গিয়েছিল। আমার মনে ছিল
আমার ভিতরে যেন কিছু একটা নতুন এসে গেছে, বা বলা যায় আমি আজ পুরোপুরি সুখ পেয়ে গেছি। তো বন্ধুরা, এটাই ছিল আজকের গল্প। এই গল্পটা তোমাদের কেমন লাগলো তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও। গল্পটা ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ দিও।